প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজ আমাদের একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পত্রের কবিতা অংশের একটি কবিতা নিয়ে আলোচনা করব। আমাদের কবিতাংশে একটি কবিতা রয়েছে, যে কবিতাটিতে কবি অদেখাকে দেখা, অজানাকে জানা এর বাসনা ব্যক্ত করেছেন। সেই কবিতাটি কোন কবিতা তোমরা কি বলতে পারবে? আমি আশা করছি তোমরা বলতে পারবে। যে কবিতাটিতে কবি অদেখাকে দেখার ব্যাকুলতা প্রকাশ করেছেন এবং কেন তিনি দেখতে পেলেন না এর সীমাবদ্ধতার বিষয়টিকে উল্লেখ করেছেন। কি সেই কবিতাটি? নিশ্চয়ই তোমরা আমার সঙ্গে একসঙ্গে বলবে, আমি জানি। সেটি হলো ঐকতান। ঐকতান কবিতাটি। ঐকতান। ঐকতান কবিতাটি কে লিখেছেন? লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটি বলার সঙ্গে সঙ্গেই আমাদের মনের মধ্যে একটি ছবি ভেসে ওঠে, তাই না? এমন তো? হ্যাঁ, এই ছবিটি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর নামটি বলার সঙ্গে সঙ্গে আমাদের মনে এঁকে ফেলি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে তারিখে জন্মগ্রহণ করেছিলেন, যেটি হলো বাংলা 1268 সালের 25শে বৈশাখ। আর কবিগুরু মৃত্যুবরণ করেছিলেন 7ই আগস্ট 1941, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। কোথায় জন্মগ্রহণ করেছিলেন কবি? এখন ভারত নামে যে দেশটি রয়েছে, এই দেশটির পশ্চিম বাংলার কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন, তাই তো? তোমরা ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা পড়েছ এবং তোমরা জানো যে আমাদের কবির বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মা সারদা দেবী, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর কবি হিসেবে সমধিক পরিচিতি লাভ করলেও শুধুমাত্র কবিতাতেই তার লেখা সীমাবদ্ধ ছিল না। তিনি সাহিত্যের আরো অনেক শাখায় সাফল্য অর্জন করেছিলেন এবং সাহিত্যের অনেক শাখাই তার হাতে সমৃদ্ধ হয়েছিল। তিনি লিখেছিলেন ছোট গল্প, লিখেছিলেন উপন্যাস, তিনি লিখেছিলেন অনেক গান, লিখেছিলেন অনেক অনেক চিঠি, ছবি এঁকেছিলেন। এভাবে আমাদের সাহিত্যকে প্রতিনিয়ত সমৃদ্ধ করেছিলেন প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা কবির ঐকতান কবিতাটি পাঠ করব এবং পাঠের সাথে সাথে আমরা এই কবিতাটিকে বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে আমি অংশ বিশেষ পাঠ করে তোমাদের শোনাই।
বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী, গিরি, সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষয় উৎসাহে। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী, কুড়াইয়া আনি জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। কবি বলছেন এই যে বিপুল পৃথিবী, এই বিপুল পৃথিবী এ সম্পর্কে কতটুকু জানি। আসলে তাই, আমরা মানুষেরা কতটুকু জানি এই বিশাল পৃথিবীর? কোনো মানুষ কি পৃথিবীর সবটা জানতে পারে? কখনোই কোনো মানুষ এই বিশাল পৃথিবীর সবটুকু জানতে পারে না, সব জায়গায় যেতে পারে না। পৃথিবীতে কোথায় কি রয়েছে, কত রহস্য রয়েছে, সেই সব রহস্য ভেদ করা একজন মানুষের পক্ষে সারা জীবন ধরেও পুরোপুরি রহস্য ভেদ করা সম্ভব হয় না। তারপরেও মানুষ অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়, তাই না? তখন কবি বলছেন তাহলে কি করি? তাহলে বই পড়ি, ভ্রমণ বৃত্তান্ত, অক্ষয় উৎসাহে। অর্থাৎ নিরলস উৎসাহ নিয়ে কবি বইয়ের মাধ্যমে জ্ঞান অন্বেষণ করার চেষ্টা করেন। আর যখন রবীন্দ্রনাথ এই কবিতা লিখছেন, তখন কিন্তু তোমাদের হাতে আজ যেমন স্মার্টফোন রয়েছে, সেরকম স্মার্টফোন কিন্তু ছিল না, গুগল ছিল না, ইউটিউব ছিল না, বই ছিল একমাত্র ভরসা। তোমরা এখন চাইলেই তোমাদের স্মার্টফোনের বাটনে হাত রেখে পৃথিবীর নানা প্রান্ত থেকে ভার্চুয়ালি ঘুরে আসতে পারো। এটি সে সময়ে কিন্তু সম্ভব ছিল না। যাই হোক, এভাবে কবি বলছেন যে বই পড়ে পড়ে, ভ্রমণ বৃত্তান্ত পড়ে তিনি জানার চেষ্টা করেন। আর কি করেন? এই সব জ্ঞানকে তিনি তার লেখায় সমবেত করেন, তার লেখায় উপস্থাপন করেন। এরপরে আমি আরেকটু পড়ি। কবি বলছেন, আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনই। এই স্বরসাধনায় পৌঁছিল না, বহুতর ডাক রয়ে গেছে ফাঁক। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান, নানা দিক হতে তাদের সবার সাথে মোর আছে মোর এইমাত্র যোগ। সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ। কবি বলছেন, আমার মতো পৃথিবীর নানা প্রান্তে যত কবি আছে, যত সাহিত্যিক আছে, সবাই চেষ্টা করছে তাদের উপলব্ধিকে তাদের সাহিত্যে, তাদের শিল্পে তুলে ধরবার। আমিও আমার সাহিত্যে, আমার শিল্পে, আমার অভিজ্ঞতাকে তুলে ধরার প্রয়াস করি, এবং সবাই যেমন করে এই আনন্দে অংশীদার হয়, আমিও তেমনি প্রকাশের আনন্দে অংশীদার হওয়ার চেষ্টা করি। কিন্তু এর পরের লাইনগুলিতে আমরা দেখব যে কবি চেষ্টা করার কথা বলেছেন, পাশাপাশি
তিনি তার হতাশার কথাও ব্যক্ত করেছেন। দেখি আমরা পরের লাইনগুলি। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রার। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল বহুদূর প্রসারিত, এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। দেখো কবি কি বলছেন, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, অর্থাৎ জীবনের নানা কর্মক্ষেত্রে মানুষ যে নিরলস কর্ম করে যাচ্ছে, সেই সব শ্রমজীবী মানুষের চিত্তের ভিতরে, হৃদয়ের ভিতরে কবি যেন ঢুকতে পারছেন না। কবি বলছেন তার সমকালে যেন সাহিত্যের অঙ্গনে একটি খরা চলছিল, একটি শুষ্কতা চলছিল। যখন সাহিত্যে শ্রমজীবী মানুষের অনুপস্থিতি ঘটে, যখন সাহিত্যে শ্রমজীবী মানুষের কথা ম্রিয়মাণ হয়ে যায়, সেই সাহিত্য মরুভূমিতে, মরুভূমির মতো অবস্থায় পর্যবসিত হয়। সেখানে রস থাকে না, সেখানে প্রাণ থাকে না। কবি বলছেন তারও যেন সেই দশা হয়েছে। কেননা অন্যান্য অনেক কবির মতোই তিনিও শ্রমজীবী মানুষের কথা তার সাহিত্যে যেভাবে তুলে ধরা উচিত ছিল সেভাবে তুলে ধরতে পারছেন না। এক্ষেত্রে তিনি একটি কারণ দেখিয়েছেন। ওই যে কবি বলেছেন পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার। কেন পান না? তিনি বলেছেন অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। আমরা জানি কবি রবীন্দ্রনাথ একাধারে কিন্তু জমিদার রবীন্দ্রনাথ। আমাদের বাংলাদেশে যখন এটি অবিভক্ত ভারত ছিল, সেই সময়ে কবিগুরুর পৈতৃক জমিদারি ছিল আমাদের নওগাঁ জেলার প্রতিসরে, আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে, আমাদের কুষ্টিয়া জেলার শিলাইদহতে এবং আরো অনেক জায়গায় ভারতের নানা স্থানেও জমিদার রবীন্দ্রনাথের জমিদারি বিস্তৃত ছিল। জমিদারি উপলক্ষে জমিদার রবীন্দ্রনাথ সাধারণ মানুষের চেয়ে কিন্তু দূরে থেকেছেন, থাকতে হয়েছে। কেননা সাধারণ মানুষ আর জমিদার এর মধ্যে তো প্রভেদ রয়েছে। কবির মন ইচ্ছা করেছে সাধারণ মানুষের জীবনের সঙ্গে জীবন যোগ করবার, কিন্তু সমাজের ব্যবস্থাপনা কবিকে সাধারণ মানুষের সঙ্গে মিশতে দেয়নি। এই জন্য কবি বলছেন যে আমি চাইলেও সাধারণ মানুষের জীবনে জীবন যোগ করতে পারিনি। তার মন হাহাকার করেছে, তিনি মাঝে মাঝে তাদের জীবনের সঙ্গে জীবন যোগ করার জন্য তাদের বেড়ার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, কিন্তু ভিতরে আর প্রবেশ করতে পারেননি। এই যে কবি বলছেন, আমরা দেখি, মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা।
তাই আমি মেনে নেই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। কবি বলছেন, জীবনের সঙ্গে যদি জীবন যোগ করা না যায়, সাধারণ মানুষের কথা যদি সাহিত্যে তুলে ধরা না যায়, তাহলে কবি হিসেবে সেটি অবশ্যই একটি ব্যর্থতা। এবং তিনি নিজেকে দায় স্বীকার করে ব্যর্থ বলেছেন। জীবনের অপরাহ্নে এসে কবি এই উপলব্ধি করেছেন, জীবন সায়াহ্নে তার এই কবিতা তার একটি আত্ম উপলব্ধির প্রয়াসও বটে। রবীন্দ্রনাথ তার মৃত্যুর মাস চারেক আগে জন্মদিন কাব্যগ্রন্থে পহেলা বৈশাখে প্রকাশিত তার এই কবিতাটি দেখে গিয়েছিলেন, যেটি আরো আগে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই কবিতাটি এটি যখন প্রকাশিত হয় তারও প্রায় বছরখানেক পরে কাব্যগ্রন্থে তার এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। প্রথম এটি প্রকাশিত হয় 1347 সালে প্রবাসী পত্রিকায় ফাল্গুন সংখ্যায়, বাংলা 1347 বঙ্গাব্দে। তো সেটিও জীবনের অপরাহ্ন, অর্থাৎ রবীন্দ্রনাথ যখন এই কবিতাটি লিখছেন সে সময়ে তার মনে হয়েছে যা তিনি লিখতে চেয়েছিলেন সবটা যেন লেখা হয়ে ওঠেনি, কোথায় যেন অপূর্ণতা রয়ে গেছে, কোথায় যেন ফাঁক রয়ে গেছে। আর তাই তিনি বলছেন, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কেন হয়নি? কবি বলছেন, কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। এভাবেই রবীন্দ্রনাথ নিজের অপূর্ণতাকে পূর্ণ করতে চেয়েছেন আগামী সময়ের কোনো কবির মাধ্যমে। তিনি আহ্বান করেছেন এমন করে, হে ভাবিকালের কবি, তুমি জানো যা আমি পারিনি, আমার সেই অপূর্ণতাকে তোমার কাব্যে পূর্ণ করে তোলো। তুমি জানো মাটির কাছাকাছি যারা আছে, যেসব সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, যাদের জীবন মাটির সঙ্গে যোগ করা, তুমি যেন তাদের কথা সাহিত্যে, শিল্পে তুলে ধরতে পারো, এই প্রত্যাশা ব্যক্ত করেছেন কবি, আহ্বান করেছেন, অপেক্ষা করেছেন, বলেছেন সে কবির বাণী লাগি কান পেতে আছি। তারপর বলেছেন, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের। অর্থাৎ যে খুব খ্যাতিমান নয়, যে তার বক্তব্যকে সুন্দরভাবে পরিস্ফুট করে তুলতে পারে না, সেই রকম মানুষের কথা যে তুমি কবি তুলে ধরতে পারবে তোমার সাহিত্যে, তুমি এসো। এবং আমার চারপাশে এই যে শুষ্কতা বিরাজ করছে, সাহিত্যের অঙ্গনে যে খরা বিরাজ করছে, সেখানে তুমি সাধারণ মানুষের জীবনের কথা তুলে ধরে রস সঞ্চার করো, জল সঞ্চার করো, যাতে সাহিত্যের ভূমি পূর্ণ হয়ে ওঠে, রসে পূর্ণ করি দাও তুমি। আমি অংশটুকু পড়ে তোমাদের শোনাচ্ছি। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এদেশেতে
গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি। অন্তরে যে উৎস আছে আপনারই, অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারী। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় এক তারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। দেখো এখানে কবি চমৎকার একটি কথা বলেছেন, সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় এক তারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। অর্থাৎ যে কিছু বলতে পারল না, যে শুধু একটা একতারা হাতে বাউলের মতো, তার গানও যেন সাহিত্যের সম্মিলিত সঙ্গীতে এক হয়ে একতাবদ্ধভাবে সুরের মূর্ছনা তুলতে পারে, সেও যেন সবার সঙ্গে সম্মান লাভ করতে পারে। অর্থাৎ যে অখ্যাত তাকেও সম্মানিত করার জন্য সবার সুরের সঙ্গে এক সুরে মিলিয়ে নেওয়ার জন্য নতুন কালের কবির কাছে তিনি আহ্বান জানিয়েছেন। আমরা প্রসঙ্গত সঞ্জিদা খাতুন, তোমরা সবাই তার নাম জানো, তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক লিখেছেন, রবীন্দ্র গবেষক তিনি একটি প্রবন্ধ যেটির নাম হলো মানুষের ধর্ম, রবীন্দ্রনাথ ও সমকালীন প্রাসঙ্গিকতা। এই প্রবন্ধটিতে রবীন্দ্রনাথের এই যে সম্মিলিতভাবে যাত্রা করবার যে বাসনা, সকল মানুষ একসঙ্গে যে মানুষ হয়ে উঠতে পারে, একা মানুষ সবটা নয়, সবাইকে নিয়েই যে মানুষ, সেই বিষয়টি সম্পর্কে সঞ্জিদা খাতুন রবীন্দ্রনাথের সেই মানসিকতা সম্বন্ধে তার এই প্রবন্ধে তুলে ধরেছিলেন। এবং প্রসঙ্গত তিনি রবীন্দ্রনাথের একটি প্রবন্ধের উল্লেখ করে বলেছেন যে তিনি দেশে দেশে কালে কালে মানুষের সাধনা দিয়ে যে অখণ্ড মানব সত্তা তৈরির প্রচেষ্টা, সেই বিষয়টিকে তুলে ধরবার চেষ্টা করেছেন। তার ছাপ আমরা কবিগুরুর এই কবিতার মধ্যেও দেখতে পাই। ঐকতান কবিতার মধ্যে সম্মিলিত সুর তোলার জন্য তিনি আহ্বান করেছেন, অর্থাৎ সকল কবি সম্মিলিতভাবে যেন সাধারণ মানুষের জীবনের কথা সাহিত্যের চর্চার ভিতরে তুলে ধরতে পারে, এবং সকল কবি যেন ঐক্যবদ্ধভাবে এক সুর তুলতে পারে, সাহিত্য খেটে খাওয়া মানুষের জীবনের কথা বলবে, তাদের মর্ম বেদনার কথা বলবে। এই বিষয়টিকে কবিরা যেন তাদের সাহিত্যে উপস্থাপন করে সাহিত্যকে রস সঞ্চার করতে পারে। কবি আহ্বান করছেন ভাবিকালের কবির কাছে, মুখ যারা দুঃখে সুখে, নত শির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে, ওগো গুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। কাছে থেকেও যেসব মানুষ আমাদের মন থেকে অনেক দূরে আছে, তাদের কথা যেন আমি, হে নতুন কালের কবি, তোমার কবিতার ভিতরে শুনতে পাই। নিজে ব্যর্থতা প্রকাশ করেছেন, আমি তো পারলাম না, তুমি যেন পারো, এই আশা তিনি ব্যক্ত করেছেন। এবং এই প্রত্যাশা ব্যক্ত করার ভিতর দিয়ে কবি কার্যত নিজেকে আরো অনেক বেশি
পূর্ণ করে তুলেছেন। একজন মানুষ তখনই মহৎ হয়ে ওঠেন যখন তিনি তার ব্যর্থতাকে স্বীকার করেন, তার অপূর্ণতাকে স্বীকার করেন, বলেন আমি যা পারিনি তোমরা তা পারবে। তো জীবন সায়ান্নে এসে রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন সাধারণ মানুষের জীবনের কথা তার কবিতায় সেভাবে বলা হয়নি, যেটি বলা প্রয়োজন, যেটি বললে সাহিত্য পূর্ণাঙ্গ হতে পারে। তাই তিনি আগামী দিনের কোনো কবির কাছে আহ্বান রেখেছেন যাতে ভাবিকালের কবিরা সাধারণ মানুষের কথা বলে সাহিত্যকে সমৃদ্ধ করে তুলতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটি কি ছিল আমরা একটু দেখি। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এবং মৃত্যু এর তারিখ এবং সাল সম্পর্কে আলোচনা করেছি, জেনেছি। আমরা যে বইয়ে এই কবিতাটি প্রকাশিত হয়েছিল, প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই সম্পর্কে আমরা জেনেছি। আর ঐকতান কবিতাটির পংক্তিগুলি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করেছি, তাই তো? তাহলে আমরা যে কাজটি করব, আমরা ক্লাস শেষে বাড়িতে এই কবিতাটি বারে বারে পড়ব। আমরা যত বেশি কবিতাটি পড়ব তত বেশি এই কবিতাটিকে আত্মস্থ করতে পারব এবং এই কবিতাটি আমাদের কাছে বোধগম্য হয়ে উঠবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমাদের ক্লাসের সময়ও শেষ হয়ে এসেছে। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো কবিতা অথবা গদ্য কিংবা আমাদের বাংলা দ্বিতীয় পত্রের কোনো বিষয় নিয়ে। তোমরা ভালো থাকবে সবাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।